মানব পাচারের ধরন পরিবর্তনশীল এবং জটিল বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে জানালেন আইনমন্ত্রী। কাশ্মীর নির্বাচনী সহিংসতায় নিহতের সংখ্যা ৩০ ছাড়ালো। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাকিলা রুম্পা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আঞ্চলিক নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ৩০ জনের বেশি নিহত হওয়ার দাবি করেছে অঞ্চলটির নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন, যদিও পাকিস্তানি কর্তৃপক্ষ ভিন্ন হিসাব দিচ্ছে। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কের প্রতিবেদনে। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতারা বুধবার দাবি করেন, মিরপুর অঞ্চলে নির্বাচন চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের ৩০ জনের বেশি সমর্থক নিহত হয়েছেন। তবে পাকিস্তানি কর্তৃক একজন নিরাপত্তা কর্মীর মৃত্যু, ৫ জনের আহত হওয়া এবং মিরপুরে অন্তত ৩ জন বিক্ষোভকারীর মৃত্যুর কথা স্বীকার করেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সোমবার অনুষ্ঠিত নির্বাচনের প্রথম ধাপে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ মিরপুর, কোটলি ও ভীমবার জেলার ১৩টি আসনের মধ্যে ৯টি আসনে জয় পেয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে মূলত ২৭ জুলাই একদিনে অনুষ্ঠেয় নির্বাচনটি ৩ ধাপে ভাগ করা হয়। দ্বিতীয় ও তৃতীয় ধাপ যথাক্রমে ২ ও ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই, যারা ২০২১ সালে নির্বাচনে জয়ী হয়েছিল, নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছে। এদিকে জেএএসিকে গত জুনে নিষিদ্ধ ঘোষণা করে আঞ্চলিক সরকার, যার পর থেকেই প্রাণঘাতী বিক্ষোভ শুরু হয়। এখন পর্যন্ত ব্যাংকিং সেবা, সড়ক যোগাযোগ ও ইন্টারনেট সংযোগ ব্যাপকভাবে বিঘ্নিত রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। স্থানীয় সাংবাদিক ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অনুসন্ধানে দেখা গেছে, জুন মাসে আজাদ কাশ্মীরের সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে বিক্ষোভ তীব্র রূপ নেয়, যেখানে আদালত জানায় শরণার্থী আসন সাংবিধানিকভাবে সুরক্ষিত এবং সংশোধনী ছাড়া তা বাতিল করা যাবে না। এরপর থেকে রাওয়ালাকোট, মুজাফরাবাদ, মিরপুর ও কোটলি সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জেএএসি সমর্থকরা বলছেন, পাকিস্তানের বড় রাজনৈতিক দলগুলো এইসব আসন ব্যবহার করে আঞ্চলিক পরিষদের গঠন নিজেদের অনুকূলে নিয়ন্ত্রণ করছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে বড় ধরনের অগ্রগতির কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, কূটনৈতিক আলোচনার পর মালয়েশিয়ায় থাকা প্রায় ৫,০০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কের প্রতিবেদনে। অবশেষে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে বড় ধরনের অগ্রগতির কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে মালয়েশিয়ার দীর্ঘদিনের ভালো সম্পর্কের কারণেই এই সমঝোতা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশে অবস্থানরত প্রায় ৩ লাখ রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার, যদিও এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি। আনোয়ার বলেন, আগে বহুবার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি উঠলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি, কারণ মিয়ানমার তাদের গ্রহণ করতে রাজি ছিল না। তিনি বলেন, তখন তাদের নির্দিষ্ট স্থানে রাখতে হয়েছিল, তবে এখন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই অচলাবস্থা কাটতে শুরু করেছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে আনোয়ার কড়া বার্তা দিয়ে বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জনশৃঙ্খলা ভঙ্গের কোনো ঘটনা মালয়েশিয়া সহ্য করবে না। তিনি জানান, সরকার ও জনসমাগম স্থলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি প্যানাংয়ের একটি বসতি থেকে উচ্ছেদের পর শতাধিক রোহিঙ্গা কুয়ালালামপুরে জাতিসংঘ শরণার্থী সংস্থার কার্যালয়ের সামনে জড়ো হয়েছিলেন, যাদের পরে কুয়ালালামপুর, সেলাঙ্গর ও প্যাংয়ের সাময়িকভাবে স্থানান্তর করে কর্তৃপক্ষ। মালয়েশিয়ায় জাতিসংঘ শরণার্থী সংস্থার কাছে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১,২৬,০০০। মিয়ানমারের রাখাইন রাজ্যে দশকের পর দশক ধরে নিপীড়নের শিকার রোহিঙ্গা রাষ্ট্রহীন জনগোষ্ঠী হিসেবে বিবেচিত। জাতিসংঘের হিসাবে বিশ্বে রাষ্ট্রহীন মানুষের মধ্যে রোহিঙ্গারাই সবচেয়ে বড় জনগোষ্ঠী। মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয় বা জাতিসংঘ শরণার্থী সংস্থা এখনও আনোয়ারের এই মন্তব্য নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে অভিবাসী আটকের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে, যার নেপথ্যে রয়েছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর যৌথ তৎপরতা। এখন থেকে শুধু অপরাধী নয়, বরং ভিসার মেয়াদ শেষ হওয়া বা সাধারণ অভিবাসন আইন লঙ্ঘনকারী যাত্রীদের তথ্য আইসের সাথে শেয়ার করছে টিএসএ। হোয়াইট হাউসের দৈনিক গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা পূরণ এবং ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির কারণে এখন অবৈধ অভিবাসীদের অভ্যন্তরীণ যাতায়াত প্রায় অসম্ভব হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে অভিবাসী আটকের ঘটনা নাটকীয়ভাবে বেড়ে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওর পেছনে রয়েছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন টিএসএ এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের মধ্যকার বর্ধিত সহযোগিতা। অভিবাসন বিভাগের গোপন সূত্রের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, টিএসএ এখন অনাগরিক ভ্রমণকারীদের তথ্য আরও বড় পরিসরে আইসের সাথে শেয়ার করছে। পূর্বে এই দুই সংস্থা মূলত মাদক চোরাচালান বা মানব পাচারের মতো অপরাধমূলক বিষয়ে যৌথভাবে কাজ করলেও বর্তমান নীতিমালায় ব্যাপক পরিবর্তন এসেছে। এখন কোনো অপরাধের রেকর্ড না থাকলেও শুধুমাত্র ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার মতো দেওয়ানি অভিবাসন লঙ্ঘনকারীদের তথ্য আইসকে দিচ্ছে টিএসএ। হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রতিদিন 2000 গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা পূরণেই বিমানবন্দরগুলোকে এখন সহজ লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিবাসন আইনজীবীরা জানিয়েছেন, এই ধরপাকড়ের শিকার হচ্ছেন এমন অনেকে যাদের আইনি প্রক্রিয়া বা ওয়ার পারমিট পেন্ডিং রয়েছে, কিন্তু স্থায়ী আইনি মর্যাদা নেই। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট ডিএইচএস এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ অভিবাসীদের অভ্যন্তরীণ বিমানে যাতায়াত করতে দেওয়ার বাইডেনের আমলের নীতি পুরোপুরি বাতিল করা হয়েছে। বর্তমান প্রশাসনের কঠোর অবস্থান অনুযায়ী এখন থেকে অবৈধভাবে বসবাসকারীরা কেবল স্বেচ্ছায় দেশ ত্যাগের জন্যই বিমানে ওঠার সুযোগ পাবেন। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে যেভাবে ধরা পড়লেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 17 বছর বয়সী এক বাইক চালক কিশোর নিহত হয়েছেন। বুধবার সকালে ব্রুকলিন ব্রিজ পার হওয়ার পর একটি এসইউভি গাড়ির সঙ্গে তার বাইকটির এই সংঘর্ষ হয়। স্থানীয় অ্যাডভোকেসি গ্রুপ জানিয়েছে, বাইকটি রাস্তায় চলাচলের উপযোগী ছিল না, যা অনলাইন থেকে কেনা হয়েছিল। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত করছে এবং অবৈধ উচ্চগতির বাইকের অনলাইন বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 17 বছর বয়সী এক কিশোর। স্থানীয় সময় বুধবার সকাল 9টার দিকে ব্রুকলিন ব্রিজ সংলগ্ন সেন্ট্রাল স্ট্রিট এবং চেম্বার্স স্ট্রিটের সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোর একটি বাইক চালিয়ে উত্তর দিকে সেন্ট্রাল স্ট্রিটের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে সে সদ্যই ব্রুকলিন ব্রিজ পার হয়ে সেখানে পৌঁছায়। এ সময় শেভরলেট এসইউভির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এসইউভি চালক ঘটনাস্থলে অবস্থান করেন এবং পুলিশি তদন্তে সহযোগিতা করেন। এই দুর্ঘটনার পর সড়কে বাইককে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় রাইডার্স অ্যাডভোকেসি গ্রুপ ট্রান্সপোর্টেশন অল্টারনেটিভস জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাইকটি স্ট্রিট লিগাল বা রাস্তায় চলাচলের উপযোগী ছিল না, যা অনলাইনে সহজেই কেনা সম্ভব। সংগঠনের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, ইন্টারনেটে এই ধরনের অবৈধ ও উচ্চগতির বাহন বিক্রি এবং নিউ ইয়র্কে ডেলিভারি বন্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। বর্তমানে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। এসইউভি চালকের ভূমিকা, বাইকটি কেমন ছিল, এর ব্র্যান্ড কি এবং এটি আইনসম্মত ছিল কিনা সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। এমন মর্মান্তিক প্রাণহানি রোধ করতে প্রশাসনের পক্ষ থেকে আরও জোরালো সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার দেশের সংবাদ।
মানব পাচার এবং প্রযুক্তি নির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা আন্তর্জাতিক মানব পাচার ও স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। মন্ত্রী বলেন, মানব পাচারের ধরন পরিবর্তনশীল এবং জটিল। তিনি বলেন, অপরাধী চক্রগুলো এখন কেবল প্রচলিত উপায়ে নয়, বরং ডিজিটাল মাধ্যম, ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তরুণ সমাজ ও চাকরি প্রার্থীদের ফাঁদে ফেলছে। আকর্ষণীয় কর্মসংস্থান ও উন্নত ভবিষ্যতের মিথ্যা আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে তারা সাইবার স্ক্যাম সেন্টারে বন্দী হয়ে চরম নির্যাতন, ভয়ভীতি ও জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে বাধ্য হচ্ছে। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ঢোকা মাত্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা কিভাবে দেশে ফিরবেন সেটি মুখ্য নয়। দেশের সীমানায় প্রবেশ করা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার। মন্ত্রী আরও বলেন, সরকার জনগণের কল্যাণে পরিবর্তন করতে চায়। বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগের তদন্ত হবে ও তার পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে সেপ্টেম্বরে অধিবেশনে নির্বাচন হবে, তবে সরকার মনে করলে আগস্টে বিশেষ অধিবেশন হতে পারে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে সরকারি নির্দেশিকা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি। এ বিষয়ে একটি চিঠি দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। চিঠির সঙ্গে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা 2019 সংযুক্ত করা হয়েছে। মাওসি জানিয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য নির্ধারিত নির্দেশিকা রয়েছে। এ নির্দেশিকা লঙ্ঘন করলে তা আচরণবিধি ভঙ্গের শামিল। পাশাপাশি অনেক ক্ষেত্রে এটি জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে এবং সরকারি কর্মচারী বিধিমালা 2018 অনুযায়ী অসদাচরণ হিসেবে বিবেচিত হতে পারে। চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসা একটি চক্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। চাঁদাবাজি, হত্যা ও হত্যাচেষ্টা সহ একাধিক মামলার আসামি এই চক্রের অন্যতম মূল হোতা ডেভিড ইমন এখন পুলিশ হেফাজতে। কিন্তু কিভাবে গ্রেপ্তার হলেন এই সন্ত্রাসী, চলুন জেনে আসি ডেস্ক রিপোর্টে। সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার শেষ মুহূর্তে যশোর থেকে গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন, যার প্রকৃত নাম মোবারক হোসেন। তার কাছ থেকে পাওয়া গেছে একটি ভারতীয় আধার কার্ড, যা দিয়ে সীমান্তের ওপারে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছিলেন তিনি। জানা যায়, ভারত থেকে 4 দিন আগে বাংলাদেশে আসার পর আবার সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার হন চট্টগ্রামের এই আলোচিত শীর্ষ সন্ত্রাসী। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজিমুল হক এ তথ্য জানান। তিনি বলেন, 4 দিন আগে ডেভিড ইমন যশোর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেন। পরে পুলিশের তৎপরতার খবর পেয়ে আবার ভারতে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। কোথায় এরকম ঢাকা বাড়ি মানে? চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর নির্দেশনায় ডেভিড ইমন সীমান্ত পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওপারে তাকে গ্রহণ করার জন্য লোকজনও প্রস্তুত ছিল বলে জানান তিনি। এ সময় তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়, যার ভিত্তিতে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। কই চাকরি করিস? যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের 4টি দল ও কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। প্রথমে ভুয়া পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা করলেও পূর্ব থেকে পাওয়া তথ্যের কারণে পুলিশ তাকে শনাক্ত করতে সক্ষম হয়। তোর অরিজিন কই তাই বল। পুলিশের দাবি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ডেভিড ইমন। দুবাই থেকেই তিনি চট্টগ্রাম কেন্দ্রিক অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে 5 আগস্ট মাঠে ফিরতে পারেন মেসি। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। অংশীদারিত্বের বাইরে বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে $20 বিলিয়ন সংগ্রহ করার প্রস্তাব দিয়েছে ফিফা। এই উদ্যোগের প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফিফার বাণিজ্য ও সুযোগের সম্পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর একটি পরিকল্পনার অংশ হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছে, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ এর অর্থায়নের জন্য বিনিয়োগকারী খুঁজবে। এটি একটি নতুন গঠিত সংস্থা যা পুরুষ ও মহিলাদের ভবিষ্যৎ বিশ্বকাপ সহ অন্যান্য ইভেন্ট এবং বাণিজ্যিক কার্যক্রমের নিয়ন্ত্রণ গ্রহণ করবে। ফিফা এই কাজে বহুজাতিক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জেপি মর্গানের সঙ্গে কাজ করছে। উয়েফা ফিফার এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে বলেছে যে ফুটবল ফিফার সম্পত্তি নয়, যে তারা এটি বিক্রি করে দেবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম প্রথম শীর্ষস্থানীয় বিশ্বনেতা হিসেবে ফিফার এই প্রস্তাবের নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, ফুটবল কোনো বিনিয়োগকারীদের সম্পদ নয়। স্পেনের কাছে ফাইনালে হেরে হতাশাজনকভাবে শেষ হয়েছে লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ যাত্রা। এরপর কয়েক সপ্তাহ ছুটি কাটিয়ে ক্লাব ইন্টার মায়ামিতে অনুশীলনে ফিরেছেন এই আর্জেন্টাইন তারকা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউরোপে ক্লাব ফুটবল আগস্টের আগে শুরু না হলেও যুক্তরাষ্ট্রের MLS মৌসুম চলমান থাকায় মেসিকে ছাড়াই কয়েকটি ম্যাচ খেলতে হয়েছে ইন্টার মায়ামিকে। তবে সাংবাদিক হোসে আর্মান্দোর বরাত দিয়ে জানা গেছে, 5 আগস্ট লিগস কাপে আতলেটিকো সান লুইসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন মেসি। সাংবাদিক আর্মান্দো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ফোর্ট লডারডেলে ভোর 5টার দিকে পৌঁছে এরপরই ক্লাবের সদর দপ্তরে যান মেসি এবং দলের অনুশীলনে যোগ দেন। তার মতে, অ্যাটলেটিকো সান লুইসের বিপক্ষে লিগস কাপ অভিষেকের জন্য শতভাগ প্রস্তুত ও উপযুক্ত থাকবেন তিনি। মেসির ফেরার আগে এই সপ্তাহান্তে কলম্বাস ক্রুর মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইন্টার মায়ামির। তবে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের দীর্ঘ ও চাপপূর্ণ সূচির পর ক্লাব কর্তৃপক্ষ মেসিকে দ্রুত মাঠে নামাতে চাইছে না। তাই লিগস কাপ দিয়েই তার ফেরার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। বর্তমানে পূর্বাঞ্চলীয় কনফারেন্স দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে 2 পয়েন্ট পিছিয়ে। তৃতীয় স্থানে থাকা নিউ ইংল্যান্ডের চেয়ে 8 পয়েন্টে এগিয়ে থাকলেও দলটির হাতে একটি ম্যাচ কম খেলা রয়েছে। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। বিশ্বকাপ ফুটবল চলাকালে হঠাৎই আলোচনায় চলে আসে চিত্রনায়িকা পরিমণির বিয়ের প্রসঙ্গ। আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর মজা করে তিনি বলেছিলেন, দল চ্যাম্পিয়ন হলে আবার বিয়ে করবেন। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে যায় প্রিয় দলটি। এ নিয়ে আবারও মুখ খুললেন পরিমণি। বিস্তারিত বিনোদন ডেস্কের রিপোর্টে। আপনারা কি আমাকে বিয়ে দিতে চান নাকি চান না? বিয়ে নিয়ে ফের মুখ খুললেন বাংলা সিনেমার আলোচিত নায়িকা পরিমণি।
গত বুধবার রাতে এক পুরস্কার অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে সেই বিয়ের প্রসঙ্গ টেনে আনেন পরী। দুজন কি মাঠে খেলতেছি? হারাহারির তো কিছু নাই, জেতা জিতেরও কিছু নাই। সংবাদ সম্মেলনে হাস্যরসের ছলে সাংবাদিকদের উদ্দেশ্যে পরী প্রশ্ন করেন তারা তাকে বিয়ে দিতে চান কিনা। তার এই প্রশ্নে উপস্থিত সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। পরে তিনি নিজেই বলেন সবাই তাকে একা দেখতে পছন্দ করেন, এমনকি ভাইয়ের সঙ্গে ছবি দিলেও সমালোচনার মুখে পড়তে হয় তাকে। আমাকে কোনো পুরুষের সাথেই মানুষ দেখতে চায় না। আর্জেন্টিনার হারের পর কি প্রতিক্রিয়া ছিল এমন প্রশ্নের জবাবে রসিকতা করে পরী বলেন জেতার শর্তেই তিনি বিয়ের কথা বলেছিলেন, তাই হারের পর সেই ঝুঁকি আর থাকছে না। উল্লেখ্য পুরো বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনার সমর্থনে সক্রিয় ছিলেন পরীমণি। দলের প্রতিটি জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে উদযাপন করেছেন তিনি, কখনো আকাশি সাদা জার্সি পরে ভিডিও বানিয়ে, কখনো মেসির প্রতি ভালোবাসার কথা জানিয়ে। আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনালের আগে দেওয়া তার একটি ফেসবুক পোস্টেই প্রথম বিয়ের ঘোষণার প্রশ্ন ওঠে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, ছেলে যদি আমার বাপ সমতুল্য হয়ে তারপরে যদি বলে চলো তোমার একটা বিয়ে দিয়ে দিই। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মানব পাচারের ধরন পরিবর্তনশীল এবং জটিল বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে জানালেন আইনমন্ত্রী। কাশ্মীর নির্বাচনী সহিংসতায় নিহতের সংখ্যা ৩০ ছাড়ালো। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএ এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।